নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান ছিল। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের ভারতবর্ষের মাটিতেই অবস্থিত ছিল। তবে শুধু তক্ষশিলা বা পরবর্তীকালে নালন্দা নয়, এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় ভারতে গড়ে উঠেছিল, যেখানে দেশ বিদেশ থেকে ছাত্ররা আসতো বিদ্যা অর্জন করতে। এই বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশ আরো হয় যখন বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে এবং বৌদ্ধ দর্শন, বৌদ্ধ নীতি ইত্যাদি পড়ানোর জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো খ্যাতি লাভ করেছিল। তবে শুধু বৌদ্ধ ধর্ম নয়, হিন্দু ধর্মেরও বিভিন্ন বিষয় এখানে পড়ানো হতো। অনেক বিশ্ববিদ্যালয় ছিল যেটা হিন্দু ধর্ম শিক্ষার জন্য মূল কেন্দ্র ছিল, এবং অনেক বিশ্ববিদ্যালয় এমনও ছিল যেখানে জৈন দর্শন পড়ানো হতো। আজকের এই ভিডিওতে আমরা ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আলোচনা করব। এই বিশ্ববিদ্যালয়গুলো কোথায় অবস্থিত ছিল এবং এর বিশেষ কি বৈশিষ্ট্য ছিল, বিশেষ কি পয়েন্ট যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। আশা করছি তোমাদের ভারতের আর্ট অ্যান্ড কালচার এই প্লেলিস্টটা ভালো লাগছে। এই সিরিজের মাধ্যমে আমি ভারতের গুরুত্বপূর্ণ শিল্প এবং সংস্কৃতি আলোচনা করছি, যেটা তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে আলাদা করে একটা প্লেলিস্ট পেয়ে যাবে আর্ট অ্যান্ড কালচার বলে। যারা এখনো দেখোনি আগের ক্লাসগুলো, অবশ্যই প্রথম থেকে দেখো এবং তোমরা কমেন্ট করে জানিও যে এই সিরিজটা তোমাদের কেমন লাগছে। এর সাথে সাথে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আজকের পাকিস্তানে অবস্থিত। সেই সময় পাকিস্তান বলে কিছু ছিল না, ভারতবর্ষের মাটিতেই গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। যদিও আমরা এটাকে বিশ্ববিদ্যালয় বলি, কিন্তু অ্যাকচুয়াল সেন্সে এটা বিশ্ববিদ্যালয় ছিল না। কথিত আছে যে রাজা ভরত তিনি বেশ কিছু পণ্ডিত ব্যক্তিদের এই অঞ্চলে এনে রাখেন বিদ্যা চর্চা করার জন্য। পরবর্তীকালে অন্যান্য পণ্ডিতরাও এখানে আসেন এবং এখানে থাকতে শুরু করেন, এবং তাদের কাছে পড়ার জন্য দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে আসতো এবং বিদ্যা চর্চা করত। এইভাবে এটা একটা বিদ্যা চর্চার কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। এবং তোমরা জানো যে প্রাচীন ভারতের টুলের মাধ্যমে পড়ার একটা ব্যবস্থা ছিল, সেটা খুবই বিখ্যাত একটা ব্যবস্থা ছিল। এখানে অনেকটা এরকম টুল টাইপের ব্যবস্থা ছিল, যেখানে অনেকজন পণ্ডিত এক জায়গায় থাকতেন এবং বিদ্যা চর্চা করতেন, পড়াতেন অন্যান্য ছাত্রছাত্রীদের। কথিত আছে যে ভরতের পুত্রের নাম ছিল তক্ষ, এবং এই তক্ষের নাম থেকে এই জায়গার নামকরণ হয় তক্ষশিলা। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর কাছে এটার অস্তিত্ব অনুমান করা হয়। মোটামুটি 800 খ্রিস্টপূর্বাব্দে এই তক্ষশিলা অবস্থিত ছিল, এবং চাণক্য এইখানে তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করেন। শুধু চাণক্য নয়, অন্যান্য বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন চরক, পাণিনি যিনি অষ্টাধ্যায়ী রচনা করেন, জীবক, প্রসেনজিৎ, এছাড়াও পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। এরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও অনেক পণ্ডিত ব্যক্তি এখানে ছিলেন। প্রথমত এটা বৈদিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল, অর্থাৎ এখানে বেদ, সংস্কৃত, গ্রামার এই সমস্ত পড়ানো হতো। তার সাথে সাথে এখানে যুদ্ধবিদ্যা, যেমন তীর ধনুক কেমন করে চালাতে হয়, ঘোড়ায় কিভাবে চড়তে হয়, তাছাড়া একজন রাজা কিভাবে শাসন করতে পারে, একটা প্রপার শাসন ব্যবস্থা হওয়ার জন্য কিভাবে কি নীতি গ্রহণ করা উচিত, এগুলোর সাথে সাথে অন্যান্য বিষয় যেমন অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, তাছাড়াও মিউজিক, ড্যান্স, এই সমস্ত কিছু সম্পর্কে এখানে পড়ানো হতো। পরবর্তীকালে যখন বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে, তখন বৌদ্ধ শিক্ষারও কেন্দ্র হিসাবে এটা গড়ে উঠেছিল। জানা গেছে যে আলেকজান্ডার যখন আক্রমণ করেছিলেন ভারতে, সেই সময় তক্ষশিলা থেকে অনেক পণ্ডিত ব্যক্তিকে নিয়ে গেছিলেন তিনি গ্রিসে। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যখন তার খ্যাতির চরম শিখরে ছিল, সেই সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, যেমন গ্রিস, ব্যাবিলন, মেসোপটেমিয়া, ইরান, এমনকি চীন থেকেও ছাত্ররা এখানে পড়তে আসতো।
তবে এই বিশ্ববিদ্যালয় বহুবার আক্রমণের শিকার হয়েছে, যেহেতু এটা ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং বেশিরভাগ আক্রমণকারী যেহেতু এই অঞ্চল থেকে আক্রমণ করেছিল, সেই জন্য বহুবার এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু পরবর্তীকালে যখন হুন আক্রমণ হয়, হুনদের আক্রমণের সময় এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পতনের পিছনে আরো একটা বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উত্থান, যেটা পরবর্তীকালে ভারতের, শুধু ভারতের নয়, পুরো পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল গুপ্ত যুগে, যেটা গুপ্ত রাজা কুমারগুপ্ত প্রথম তৈরি করেন। তবে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল অশোকের সময়। অশোক এখানে একটা বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন, পরবর্তীকালে সেখানেই কুমারগুপ্ত এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। পরবর্তীকালে হর্ষবর্ধন এবং পাল রাজাদের অধীনে এটা আরো বিশিষ্টতা লাভ করে। নালন্দাকে ট্রু সেন্সে প্রপার বিশ্ববিদ্যালয় বলা চলে, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে আজকের যে বিশ্ববিদ্যালয় যেগুলো যে রয়েছে সেখানে যেমন ব্যবস্থা থাকে, যেমন ছাত্রদের থাকার জায়গা, শিক্ষকদের থাকার জায়গা, তারপরে আলাদা আলাদা ক্লাসরুম, লাইব্রেরি, এই সমস্ত কিছু নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছিল, যেখানে তক্ষশিলা একটা বলা যেতে পারে ফর্মাল শিক্ষা ক্ষেত্র ছিল, যেখানে বিভিন্ন পণ্ডিতরা এসে তাদের নিজেদের টোল মানিয়ে পড়াতেন। নালন্দা বিশ্ববিদ্যালয় মহাযান বৌদ্ধ শিক্ষার জন্য একটা প্রধান স্থান ছিল। বৌদ্ধ ধর্মের মধ্যেও মহাযান শাখাটাই এখানে মেনলি পড়ানো হতো, তার দর্শন, তার শিক্ষা ইত্যাদি এখানে ছিল। তবে এখানে অন্যান্য বিষয় যেমন হিনজান শাখা সম্পর্কে বা হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ, বেদ, উপনিষদ ছাড়াও অন্যান্য দর্শন, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, এই সমস্ত এখানে পড়ানো হতো। হিনজান শাখার প্রায় 18টা বই নালন্দার যে সিলেবাস তার মধ্যে ছিল এইরকম জানা যায়। এই সমস্ত আমরা জানতে পারছি হিউয়েন সাং এর রচনা থেকে, কারণ হিউয়েন সাং এখানে ভ্রমণ করেছিলেন। নালন্দার বিখ্যাত পণ্ডিতরা ছিলেন হচ্ছে নাগার্জুন, আর্যভট্ট। পরবর্তীকালে হিউয়েন সাং এখানে 2 বছর ছিলেন। আরেকজন চীনা পণ্ডিত ইত সিং, তিনি এখানে প্রায় 10 বছর অতিবাহিত করেছিলেন, বিদ্যা চর্চা করেছিলেন। তবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, ফা হিয়েন, ফা হিয়েনের সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল না, কারণ ফা হিয়েন এসেছিলেন কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। সেই সময়তে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাই হয়নি। তো এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার মতো। হিউয়েন সাং যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসেন, অর্থাৎ 637 খ্রিস্টাব্দে, তখন আচার্য শিলভদ্র ছিলেন এখানকার হেড। বর্তমানে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2010 সালে নালন্দা পুনর্গঠন করে তৎকালীন সরকার। এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয় আনুমানিক 1200 খ্রিস্টাব্দে। সেই সময় মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা বিহার আক্রমণ করেন এবং এই পুরো বিশ্ববিদ্যালয়কে তিনি জ্বালিয়ে দেন। প্রচুর এখানে পণ্ডিতদেরকে হত্যা করা হয় এবং কথিত আছে বেশ কয়েক মাস ধরে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি ছিল সেটা পুড়েছিল। বাংলায় পাল রাজাদের শাসনে বেশ কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হচ্ছে ওদন্তপুরী, যেটা আজকের বিহারে অবস্থিত এবং পাল রাজা গোপাল তৈরি করেছিলেন। পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা, গোপালের পৃষ্ঠপোষকতায় এই ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এটা ভারতের সেকেন্ড বিশ্ববিদ্যালয়, যদি আমরা তক্ষশিলাকে বাদ দিই, নালন্দার পরে সেকেন্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা হয়েছিল ভারতে, এবং মোটামুটি 750 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিল। তিব্বতের একজন পণ্ডিত এবং ঐতিহাসিক তারানাথ, তার বক্তব্য অনুযায়ী এই ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় যখন তার শ্রেষ্ঠ স্থানে ছিল, অর্থাৎ যখন রামপাল বলে একজন শাসক শাসন করছিলেন বাংলাতে, তার সময় প্রায় 12,000 ছাত্র এই ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো এবং ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ও বৌদ্ধ ধর্মের সঙ্গে সংযুক্ত। বৌদ্ধ ধর্ম সংক্রান্ত জিনিসপত্র ছাড়াও অন্যান্য বিষয় এখানে পড়ানো হতো, তবে মূলত এটা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়ানো হতো। এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এবং 11 শতকে, মোটামুটি 1193 সালে এই বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়। পাল বংশের একজন বিখ্যাত রুলার ধর্মপাল,
তিনি দুটো বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে বিক্রমশিলা। বিক্রমশিলা আজকে বিহারের ভাগলপুরে অবস্থিত। এটাও বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত, তবে বৌদ্ধ ধর্মের বজ্রযান সম্প্রদায়ের এখানে বিকাশ ঘটে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের নতুন একটা শাখা যেটা বজ্রযান নামে পরিচিত। তান্ত্রিক শিক্ষা, তান্ত্রিক রীতিনীতি এখানে মেনে চলা হতো, তো সেইটা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পৃষ্ঠপোষকতা লাভ করে। এই বিশ্ববিদ্যালয়টাও মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ধ্বংস করে 1193 খ্রিস্টাব্দে, এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান যুক্ত। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এনার কারণেই মূলত তিব্বত অঞ্চলে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে। তিনি কদম দর্শনের প্রতিষ্ঠাতা। এটা বৌদ্ধ ধর্মেরই একটা দর্শন যেটা পরবর্তীকালে তিব্বতে ব্যাপক পৃষ্ঠপোষকতা লাভ করে, এবং এই কদম দর্শন বজ্রযানের সঙ্গে সম্পর্কিত। শুধু তাই নয়, অতীশ দীপঙ্কর তিনি একটা গ্রন্থ রচনা করেন যার নাম বোধিপদ প্রদীপ। এটাও তিনি এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন রচনা করেছিলেন। অতীশ দীপঙ্কর ছাড়াও আনন্দগর্ভ, হরিভদ্র নামে বিখ্যাত পণ্ডিতরা এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ধর্মপাল আরো একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেটা সোমপুর মহাবিহার নামে পরিচিত। বর্তমান এটা বাংলাদেশের পাহাড়পুরে অবস্থিত। 1985 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছিল, এবং এখানেও বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিষয় পড়ানো হতো। পাল বংশের শাসনকালে আরো একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল যার নাম জগদ্দল বিশ্ববিদ্যালয়। এর ধ্বংসাবশেষ বর্তমান বাংলাদেশে অবস্থিত, এবং বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার সঙ্গে এটা মূলত যুক্ত ছিল। মনে করা হয় পাল রাজা রামপাল দ্বারা এটা প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের পশ্চিম অঞ্চলে বল্লভী বলে একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। এই বল্লভী বিশ্ববিদ্যালয় গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত, এবং এটা হিনজান বৌদ্ধ ধর্মের জন্য একটা কেন্দ্র ছিল। যদিও অন্যান্য শাখা, অন্যান্য বিষয়ও এখানে পড়ানো হতো, কিন্তু মূল যে বিষয় সেটা ছিল হিনজান বৌদ্ধ ধর্ম। গুজরাটে মৈত্রক বলে একটা রাজবংশ শাসন করত। সেই বংশের ভট্টারকের অনুদানে এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল। এই মৈত্রক বংশ এই অঞ্চলে 480 থেকে 775 খ্রিস্টাব্দ অব্দি শাসন করেছিল। তো এর মধ্যে কোনো একটা সময় এই বল্লভী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। হিউয়েন সাং এইখানে ভ্রমণ করতে এসেছিলেন বল্লভী বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি এখানে বিদ্যা চর্চা করেছিলেন। দক্ষিণ ভারতের বিদ্যা চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কাঞ্চিপুরম। এই অঞ্চলটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জনপ্রিয়তা লাভ করেছিল, সেই সময়তেই প্রতিষ্ঠা হয়েছিল, এবং হিন্দু, জৈন এবং বৌদ্ধ 3 ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে পড়ানো হতো। পল্লবদের শাসনকালে এটা ব্যাপক খ্যাতি অর্জন করে, এবং কাঞ্চিপুরম ভারতের অন্যতম একটি প্রধান শিক্ষা কেন্দ্রে পরিণত হয় পল্লবদের সময়। দাক্ষিণাত্যের কর্ণাটকে মান্যক্ষেত সেরকম একটি বিদ্যা চর্চার কেন্দ্র হিসেবে উঠে আসে। এই মান্যক্ষেত আজকে মালক্ষেত নামে পরিচিত, কর্ণাটকে অবস্থিত, এবং রাষ্ট্রকূটদের অধীনে এই অঞ্চলটা বিখ্যাত হয়ে ওঠে। এটাও প্রপার কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা এখানে এসে অধ্যয়ন করতেন এবং পড়াতেন। জৈন, বৌদ্ধ এবং হিন্দু ধর্মের পণ্ডিতরা এখানে একত্রিত হয়েছিলেন। সম্ভবত এটা রাষ্ট্রকূট বংশের একজন রাজা যার নাম হচ্ছে অমোঘ বর্ষ, তার আমলে প্রতিষ্ঠা হয়। ভারতের ওড়িশাতে দুখানা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, একটা হচ্ছে পুষ্পগিরি বিহার আর একটা হচ্ছে ললিতাগিরি। ওড়িশাতে কলিঙ্গ রাজবংশ রাজত্ব করত, এবং তাদের আন্ডারে উদয়গিরি পাহাড়ের কাছে খ্রিস্টীয় 3য় শতাব্দীতে এই অঞ্চলগুলো প্রতিষ্ঠা হয়েছিল, এই বিহারগুলো প্রতিষ্ঠা হয়েছিল, যেগুলো পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এটাও বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল, এবং হিউয়েন সাং এইখানে ভ্রমণ করেছিলেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলে অবস্থিত সারদাপীঠ, এখানে একটা মন্দির রয়েছে শক্তিপীঠ যেটা সারদাপীঠ নামে পরিচিত, এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র ছিল। সংস্কৃত পণ্ডিতরা এখানে বিদ্যা চর্চা করতেন, এবং বহু গুরুত্বপূর্ণ সংস্কৃত গ্রন্থ এখানে রচিত হয়। নাগার্জুনকোন্ডা ভারতের
অন্ধ্রপ্রদেশের অমরাবতীর কাছে অবস্থিত। অমরাবতী জায়গাটা বৌদ্ধ ধর্মের জন্য বিখ্যাত, কারণ অমরাবতীতে একটা স্তূপ তৈরি হয়েছিল, অমরাবতী স্তূপ। তারই কাছে অবস্থিত এই নাগার্জুন কোন্ডা, এটা একটা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল, এবং শ্রীলঙ্কা, চীন এই সমস্ত অঞ্চল থেকে বৌদ্ধ পণ্ডিতরা এবং ছাত্ররা এখানে আসতো পড়াশোনা করতে। একসময় এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। এখানে মূলত মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়ানো হতো, এবং মহাযান বৌদ্ধ ধর্মের একজন গুরুত্বপূর্ণ পণ্ডিত ব্যক্তি ছিলেন নাগার্জুন। তার নামে এই জায়গাটার নামকরণ করা হয়েছিল। আরো একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়, মিথিলা বিশ্ববিদ্যালয়, যেটা ইসবাকুস বলে একটা রাজবংশের রাজা শিরাধ্বজ জনকের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে একটা সম্মেলন করেছিলেন তিনি, সেখান থেকে একটা এরকম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যেটা মিথিলা বিশ্ববিদ্যালয় আজকে বিহার অঞ্চলে গড়ে উঠেছিল। এর সাথে সাথে ভারতের যে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা এই চ্যানেলের সমস্ত পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে, যদি তোমাদের কিছু বক্তব্য থাকে আমাকে বলতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।